প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট 8 নিয়ে। তোমাদের পূর্ণমান হচ্ছে 50 নম্বর। তো চলে এসো একের দাগের বহুমুখী উত্তরধর্মী প্রশ্নে। প্রথম প্রশ্নটা আছে, বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এখানে চারটে সমীকরণ দেওয়া আছে। প্রথমটা আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স। দেখো, এই এক্স স্কোয়ারের সাথে যদি এক্সটা গুণ করি তাহলে এটা হয়ে যায় এক্স কিউব। সমীকরণটি আর দ্বিঘাত থাকে না। বি এরটা দেখো, এই এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি এটা হয়ে যাবে এক্স ফোর। এই সমীকরণটিও দ্বিঘাত থাকে না। ডি এরটা দেখো, এখানে একঘাত সমীকরণ আছে। সি একটা দেখো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স হয় মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। আমরা দেখতে পাচ্ছি এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি। দুইয়ের দাগেরটা দেখো, টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি সমান জিরো। সমীকরণটির বীজ দুটি হলো। এখানে দেখো টু এক্স মাইনাস টু সমান জিরো, বা টু এক্স সমান টু, বা এক্স সমান দুই বাই দুই সমান এক। আবার দেখো এক্স প্লাস থ্রি সমান জিরো, বা এক্স সমান মাইনাস থ্রি। কারণ আমরা জানি দুটি সংখ্যার গুণফল জিরো হলে একটি অবশ্যই জিরো হয়। সেই হিসাবে এখানে আমরা পেলাম এক্স সমান এক আর এক্স সমান মাইনাস তিন। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। তিনের দাগেরটা দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ, অর্ধেক, 1/4 নাকি সমান। দেখো অঙ্কটা করে দেখি। 50 টাকার 2 বছরের সুদ কত হবে? 50 ইন্টু 2 ইন্টু 10/100। যেহেতু সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, কাটাকাটি করে আমরা পেলাম কত? 10 টাকা। আবার 100 টাকা 1 বছরের সুদ, 100 ইন্টু 1 ইন্টু 10/100, কাটাকাটি করে আমরা পেলাম কত? 10 টাকা। এটা 10 হবে। তাহলে উভয় দিকেই আমরা পেলাম 10। তাহলে কি হলো? সঠিক উত্তর হবে অপশান ডি সমান। চারেরটা দেখো, অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত হবে? দেখো একটা বৃত্ত আঁকা হয়েছে, ও কেন্দ্রে একটি বৃত্ত, পি কিউ এবং আর এস দুটি জ্যা। এরা দুটি জ্যাই ও বিন্দু থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত। যেহেতু জ্যা দুটির কেন্দ্র থেকে দূরত্ব সমান, তাই এদের দৈর্ঘ্যও সমান হবে। একটা কথা বলে রাখি, যেহেতু কি বলেছে এখানে পি কিউ আর সমান দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের দুটি জ্যা যেহেতু বলেছে, তাই জ্যা দুটি বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হবে। একই দিকে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা হতে পারে না। এর পরের প্রশ্নটা দেখো, 5-এর দাগেরটা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পি ও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য চেয়েছে। চারটি অপশন দেওয়া আছে, 6 সেমি, √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি, √15 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সেমি, নাকি 13 সেমি। দেখো এই যে ছবিটা, এখানে দেখো পি কিউ হচ্ছে স্পর্শক আর ও কিউ হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। আমরা কি জানি? স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এই কোণটা 90 ডিগ্রি হয়। এবার যে কোণটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহুটা হবে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পাই? পি কিউ সমান আমরা কি পাবো? তাহলে ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। এখন ওপি হচ্ছে 15, ও কিউ হচ্ছে 9। তাহলে অতএব পি কিউ সমান হবে √15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা দেখো অপশান বি। 6-এরটা দেখো, দুটি নিরেট গোলক
গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। এখন 2πr1 স্কয়ার বাই যেহেতু গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr স্কয়ার, তাই আমরা এখানে লিখতে পারি 2πr1 স্কয়ার বাই 2πr2 স্কয়ার সমান 25/16, বা R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান 25/16, বা R1 বাই R2 সমান কি হবে, এদিকটা বর্গমূল হবে, R1 বাই R2 সমান 5/4। এখন আমরা R1 সমান 5x ধরি, R1 সমান 5x এবং R2 সমান 4x ধরি। তাহলে এখন ওয়াদের আয়তনের অনুপাত কি হবে? আয়তনের অনুপাত হবে 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 এর কিউব সমান, উপরে 4/3 পাই, নিচে 4/3 পাই কেটে গেল, কি থাকলো এখানে R1 এর কিউব বাই R2 এর কিউব। R1 কত? 5x, R2 হচ্ছে 4x, তাহলে 5x এর কিউব বাই 4x এর কিউব। এই 5-এর ঘন করলে হয় 125, 4-এর ঘন করলে হয় 64, তাহলে কি হলো 125x কিউব বাই 64x কিউব। উপর নিচে x কিউব কেটে গেল, হলো কত 125/64। তাহলে অতএব বৃত্ত দুটির আয়তনের অনুপাত হবে 125:64। সঠিক উত্তর হবে অপশন ডি। 7 দাগটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ এ 60 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 30 ডিগ্রি নাকি ডি 90 ডিগ্রি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি। এখন এটা কি করে হলো কোষে দেখানো হয়েছে। দেখো এখানে যেভাবে প্রশ্নে বলা আছে সেইভাবে দুটি বৃত্ত নেওয়া হয়েছে। বৃত্ত দুটিকে সাধারণ স্পর্শক হচ্ছে এই যে সাধারণ স্পর্শক, আর এ বি একটি সরলরেখা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দু স্পর্শ করেছে। এখানে টি এ সমান টিসি এবং টিবি সমান টিসি, অতএব টি এ সমান টিবি। টিসি এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। ত্রিভুজ টি এ সিতে কোণ টি এ সি সমান কোণ টিসিএ, যেহেতু টি এ সমান টিসি। আবার ত্রিভুজ টিবিসিতে কোণ টিবিসি সমান কোণ টিসিবি, যেহেতু টিসি সমান টিবি। অতএব কোণ এ সি বি সমান কোণ টিসিএ প্লাস কোণ টিসিবি সমান 90 ডিগ্রি। একের দাগের 8-এর অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে 6 সেমি, 12 সেমি, 7 সেমি নাকি 14 সেমি। দেখো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr²। এখানে 3πr² সমান 147 পাই। দেখো এদিকে বাঁ দিকের পাই ডান দিকের পাই কেটে গেল, থাকলো কি 3r²। 3r² সমান 147, বা r² সমান 147/3, কেটে কত হয় 49। r² সমান 49, তাহলে r সমান কত হবে √49 সমান 7 সেমি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। 2-এর দাগের প্রশ্নগুলো দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। তো 2-এর দাগের 1 হচ্ছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো। ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। দেখো ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ, তাহলে উহার আয়তন সমান এ কিউ ঘন একক। এখন ঘনকটির প্রতিটি ধার অর্ধেক, অর্থাৎ এ ইন্টু হাফ, মানে a/2 একক করলে উহার আয়তন হবে a/2 এর হোল কিউব সমান এ কিউ বাই 8 ঘন একক। তাহলে এখনকার আয়তনটা উপরে, আর আগে যে পূর্বে যে আয়তন ছিল নিচেই দিয়ে আমরা অনুপাত করছি, তাহলে কত হবে এ কিউ বাই 8 বাই এ, 1/8/1 সমান 1/8। অতএব এখন ঘনকটির আয়তন পূর্বের ঘনকের 1/8 অংশ হবে। তাহলে কি হবে? বিবৃতিটি সত্য, তোমরা টি লিখবে। 2-এর দাগে 2-এরটা দেখো, a/2 সমান b/3 সমান c/4 হলে a/b/c সমান 4:3:2 হবে। 2-এর দাগের 2-এর অঙ্কটা দেখো,
a/2 সমান b/3 সমান c/4 হলে a:b:c সমান 4:3:2 হবে বলা আছে। তোমাকে নির্ণয় করতে হবে বিবৃতিটি সত্য না মিথ্যা। a/2 সমান b/3 সমান c/4। তো এখান থেকে আমরা কি পাই? এই দুটো থেকে a/2 সমান b/3 একটা পেলাম, আবার পেলাম b/3 সমান c/4। তাহলে এটাকে আমরা এ বাই লিখতে পারি a/b সমান 2/3। এটাকে আমরা লিখতে পারি b/c সমান 3/4। এখানে দেখো উভয় ক্ষেত্রে আমরা b এর অনুপাত দেখছি 3। এখানে দেখো b সমান 3, এখানেও b এর অনুপাত 3। উভয় ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে মাঝের অনুপাতটা সমান আছে কিনা। সমান না থাকলে মাঝের অনুপাতটিকে আমাদেরকে সমান করে নিতে হবে। যেহেতু আমাদের এখানে সমান আছে, তাহলে আমরা এখানে b সমান 3 পেয়েছি, a সমান 2, c সমান 4। অতএব a:b:c সমান 2:3:4। তাহলে কি হলো? এখানে আমাদের বলা আছে 4:3:2, তাই বিবৃতিটি হবে মিথ্যা। পরের অঙ্কটা কি বলা আছে দেখো, আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরে মূলধন pr/100 টাকা বলা আছে। প্রথম বছরের শেষে সুদ কত হবে? সুদ সমান কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। তার মানে p ইন্টু r ইন্টু 1, এখানে 1 বছর বাই 100 সমান pr/100। এটা হলো প্রথম বছরের শেষে সুদ। প্রথম বছরের শেষে সুদ আসল বা দ্বিতীয় বছরের মূলধন কি হবে? এখানে আসলটা যোগ হবে, p প্লাস pr/100 হবে, কিন্তু এখানে বলা আছে pr/100, তাই বিবৃতিটি মিথ্যা। 2 দাগে 4 দেখো, এখানে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে দুটো ত্রিভুজ আছে। বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতর Q একটি বিন্দু, কোণ AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। এই বিবৃতিটি হবে মিথ্যা, কারণ এই Q বিন্দু যদি বৃত্তের পরিধিতে অবস্থিত হয় তাহলে এই কোণটা সূক্ষ্মকোণ হতে পারে, কিন্তু Q বিন্দু যদি বৃত্তের ভিতরে অবস্থিত হয় তাহলে কখনোই এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন হবে না, তাই বিবৃতিটি হবে মিথ্যা। দেখো এটা ভুল করে 2 দাগ পড়ে, এটা 5 দাগ হবে। 2 দাগের 5, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ CAD। ছবিটা দেখো এরকম হবে, ABC একটা ত্রিভুজ, AD লম্ব BC বাহুর উপর D একটি বিন্দু, AD লম্ব BC। কিন্তু এখানে এই যে ABD আর ACD এই ত্রিভুজ দুটো সদৃশ্য হবে না। কারণটা হচ্ছে এখানে কোণ BAD সমকোণ নয়। এই ত্রিভুজ দুটো সদৃশ্য হতে গেলে এই কোণ BAD কে সমকোণ হতে হবে। তাহলে এখানে কি হবে? বিবৃতিটি মিথ্যা হবে। 2 দাগে 6 অঙ্কটা দেখো, শুভেন্দু ও নৌসদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। দেখো শুভেন্দু এবং নৌসদের মূলধনের অনুপাত 1500:1000 সমান 3:2। তাহলে মোট 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হবে? 75 ইন্টু যে অনুপাত দুটো ছিল এই অনুপাত দুটো যোগফলটা নিচে হর হবে, আর শুভেন্দুর ভাগ হার কত? 3 আর 2 5, 5 ভাগের 3 ভাগ। তাহলে শুভেন্দুর ক্ষতি হবে 75 ইন্টু 3 5, 5 15 75, 3 15 45 টাকা। কিন্তু এখানে বলা আছে শুভেন্দুর ক্ষতি হবে 30 টাকা, অতএব বিবৃতিটি মিথ্যা। 2 থেকে 7 দেখো, এখানে একটা ত্রিভুজের ছবি আছে, পাশের চিত্রে HT সমান্তরাল QR। এখানে PQ বাই PS, দেখো PQ মানে হচ্ছে পুরো বাহুটা বাই PS মানে উপরের দিকের অংশটা, সমান PR বাই PT পুরো বাহুটা বাই উপরের দিকের অংশটা বলা আছে। তোমরা 238 পৃষ্ঠায় থ্যালেসের উপপাদ্য দেখবে যে এই অনুপাতটি সত্য। তাহলে কি লিখবে? অতএব উক্তিটি সত্য। 8 দাগেরটা দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান L, উচ্চতা সমান H।
এবং ব্যাসার্ধ সমান আর। এখানে এল সমান 2h বা এল স্কোয়ার, এখানে এল সমান 2h। এখন আমরা জানি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই এল এর জায়গায় আমরা 2h লিখলাম, তাহলে কি হলো 2h স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা 4h স্কোয়ার। এই বাঁদিক ডান দিক থেকে এইচ স্কোয়ারটা বাঁদিকে নিয়ে গেলাম, 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার, বা আর স্কোয়ার সমান কি হলো এদিকে 3h স্কোয়ার, এটাকে ঘুরিয়ে লিখলাম আর স্কোয়ার সমান 3h স্কোয়ার, বা আর সমান উভয় দিকে বর্গমূল করলাম, আর সমান √3 ইন্টু এইচ। তাহলে কি হলো ব্যাসার্ধ সমান √3 ইন্টু উচ্চতা, অতএব বিবৃতিটি সত্য। এরপরে দেখো 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো, ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ। শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান কি হবে? পাই আর স্কোয়ার এইচ হচ্ছে চোঙের আয়তনের ফর্মুলা, আর 2 পাই আর এইচ হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ, উভয় দিকে পাই এইচ কেটে গেল, থাকলো কি আর স্কোয়ার সমান 2r, বা এটাকে আর স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি আর ইন্টু আর, আর ইন্টু আর সমান 2r, বা আর সমান 2r বাই আর সমান 2 একক। এবার তোমরা উত্তরটা লিখে নেবে। অতএব চোঙটির ব্যাসার্ধ সমান 2 একক। তারপর দেখো 3 দাগের 2 দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস √2। 7 মাইনাস √2 এই মিশ্র করণীর করণী নিরসক উৎপাদক হলো 7 প্লাস √2। এখন 7 মাইনাস √2 ইন্টু 7 প্লাস √2 সমান কি 7 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। 7 স্কোয়ার করলে হয় 49, √2 বর্গ হচ্ছে 2, তাহলে 49 মাইনাস 2 সমান 47। এটি একটি মূলদ সংখ্যা। আমরা এই সংখ্যা দুটিকে একবার যোগ করব আর একবার গুণ করব। যদি উভয় ক্ষেত্রেই উত্তরটি মূলদ হয় তাহলে 7 প্লাস √2 হবে 7 মাইনাস √2 অনুবন্ধী করণী। তো আমরা যোগ করে দেখলাম উত্তরটি মূলদ হলো। এইবার আমরা গুণ করে দেখলাম উত্তরটি মূলদ হলো। এবার আমরা যোগ করে দেখব 7 মাইনাস √2 প্লাস 7 প্লাস √2 কি হলো, প্লাস √2 আর মাইনাস √2 কেটে গেল, 7 আর 7 যোগ করলে হলো 14। এটিও একটি মূলদ সংখ্যা। আমরা উভয় ক্ষেত্রেই উত্তরটি মূলদ পেলাম, তাই 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী হবে 7 প্লাস √2। এবার 3 দাগের 3 অঙ্কটা দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। দেওয়া আছে শঙ্কুটির উচ্চতা এইচ সমান 12 সেমি, ধরি উহার ব্যাসার্ধ সমান 8 সেমি। প্রশ্নানুসারে এখন শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তা আমরা লিখব 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান 100 পাই। 12কে 3 থেকে কেটে 4 হলো, তাহলে বা 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই, বা আর স্কোয়ার সমান 100 পাই বাই 4 পাই, কেটে হলো 25, আর স্কোয়ার সমান 25, তাহলে আর সমান কত হবে √25 সমান 5 সেমি। এরপরে দেখো 3 দাগের 4 অঙ্কটা। x সমানুপাতি yz এবং y সমানুপাতি zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। x সমানুপাতি yz, y সমানুপাতি zx। x সমানুপাতি yz বা x সমান k1 yz, এখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা 1 নম্বর লিখবে। আর এদিকটা দেখো y সমানুপাতি zx বা y সমান k2 zx, k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2 নম্বর লিখবে। এবার দেখো এখানে কি ছিল x সমান k1 yz বা x সমান k1, y সমান কি পেয়েছে এদিকে k2 zx, এখানে y এর জায়গায় লিখবে k2 zx। তাহলে আমরা কি পেলাম k1 k2 ইন্টু z সমান, দেখো এই এক্সটা ডান দিকের এক্সটা যদি বাঁ দিকে আসে বাই হয়ে যায়, এদিকে গুণ আছে, বাঁ দিকে এলে ভাগ হয়ে যায় x বাই x। তাহলে k1 k2 z সমান কি হলো x বাই x, বা k1 k2 z সমান 1, তাহলে z সমান কি হবে 1 বাই k1 k2। এটি একটি ধ্রুবক সংখ্যা।
অতএব জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। 3 দাগের 5 অঙ্কটা দেখো, 3 বন্ধু এ, বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে? দেখো, তাদের মোট আয় 29,260 টাকা। ইহার 2/5 অংশ কত? 29,260 ইন্টু 2/5। 29,260কে 5 দিয়ে কাটলে হয় 5,852। 2 দিয়ে গুণ করলে হয় 11,704 টাকা। এই টাকা তারা তিনজনে 3:2:2 অনুপাতে ভাগ করে। অনুপাতের রাশিগুলির যোগফল 3 + 2 + 2 = 7। লভ্যাংশ থেকে এ পাবে 11,704, 7 ভাগে 3 ভাগ ইন্টু 3 7 কেটে কত হলো? 1,672 ইন্টু 3 5,116 টাকা। লভ্যাংশ থেকে বি পাবে 11,704 ইন্টু 2 7, এটাকে 7 দিয়ে কেটে হয় 1,672 ইন্টু 2 3,344 টাকা। যেহেতু এখানে সি সম্পর্কে কিছু চাওয়া হয়নি, তাই সি এর পরিমাণটা বার করা হয়নি। অতএব এ এর আয় বি এর আয়ের থেকে 5,016 মাইনাস 3,344 মানে 1,672 টাকা বেশি। এখানে লিখবে বেশি। 3 দাগের 6 অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। ধরি লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে R1 ও H1 একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে R2 ও H2 একক। এখন R1/R2 = 3/4। অতএব আমরা লিখতে পারি R1 = 3x, R2 = 4x। উহাদের আয়তনের অনুপাত কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই r²h। তাহলে আমরা লিখতে পারি পাই R1² ইন্টু H1 বাই 1/3 পাই R2² ইন্টু H2 সমান 9/8। বা দেখো, উপর নিচে পাই পাই কেটে গেল। এই যে নিচে 1/3 আছে, এই 3টা উপরে পূর্ণ সংখ্যা, নিচে ভগ্নাংশ থাকার জন্য এই 3টা উপরে উঠে যাবে। তাহলে এখানে কি হবে? 3R1² ইন্টু H1 বাই R2² ইন্টু H2 সমান 9/8। বা 3R1 সমান কি ছিল? 3x। R1 এর জায়গায় লেখা হলো 3x, 3 ইন্টু 3x² ইন্টু H1 বাই R2 জায়গায় 4x লিখলাম, 4x এর বর্গ ইন্টু H2 সমান 9/8। তাহলে এখানে কি পেলাম আমরা? H1টাকে আগে লিখলাম, H1 ইন্টু 3 বর্গ 9 9x² বাই নিচে H2 ইন্টু 16x² সমান 9/8। দেখো, আমরা জানি সমাধান করলে সমানের উপরে উপরে এবং নিচে নিচেই কাটে। দেখো, এখানে উপরে 9, এ 9, 9 1 9 9, এখানে 1 হলো। নিচে দেখো, এখানে 16 আছে, এখানে নিচে 8 আছে। 8 2 16, এখানে 2 বসাবো, এদিকে 1 বসাবো। এবার কোনাকুনি গুণ করো। 3H1 ইন্টু 1 সমান কি হলো? 3H1। H2 2H2 ইন্টু 1 সমান 2H2 বা H1/H2 সমান 2/3 বা H1:H2 সমান 2:3। তাহলে চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কি বেরিল? 2:3। তারপরে দেখো 3 দাগে 7 অঙ্কটা, যদি y সমানুপাতি x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। দেখো, y সমানুপাতি x³ এবং y এর বৃদ্ধি 8:27 সমান 8/27। y সমানুপাতি x³ বা y সমান kx³ ব্র্যাকেটে লিখবে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। প্রথমে y সমান 8 ইন্টু k1 এবং পরে y সমান 27 ইন্টু k1। এই k1টা কি হলো? k1টাও লিখে নেবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যখন y সমান 8k1 তখন 8k1 সমান কি? kx³। তাহলে বা x³ সমান কি হবে? 8k1/k বা x সমান কি হবে? 8k1/k টু দি পাওয়ার 1/3। এই 8-এর ঘনমূল, এই যে 1/3 এটা মানে হলো ঘনমূল। 8-এর ঘনমূল করলে কত হয়? 2। তাহলে x সমান কি হলো? 2 ইন্টু k1/k
হোল টু দি পাওয়ার 1/3। আবার ওয়াই সমান 27k1, তখন 27k1 সমান kx³ বা x³ সমান 27k1/k, বা x সমান 27k1/k টু দি পাওয়ার 1/3, বা x সমান এই 27-এর ঘনমূল করলে কত হয় 3, তাহলে x সমান 3 × k1/k হোল টু দি পাওয়ার 1/3। তাহলে অতএব x এর বৃদ্ধির অনুপাত কি হবে 2 × ব্র্যাকেটের মধ্যে লিখবে k1/k হোল টু দি পাওয়ার 1/3 বাই 3 × k1/k হোল টু দি পাওয়ার 1/3। তাহলে কত হলো, এটা 2/3। অতএব x এর বৃদ্ধি 2:3। চারের দাগের অঙ্কগুলো পরে করছি, আগে 5-এর দাগের অঙ্কগুলো হয়ে যাক। 5-এর দাগের একটা দেখো, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করো। এখানে সুদের হার 4%, এটাকে আর ধরি, আসল সমান 600 টাকা, এটাকে পি ধরা হয়েছে, মোট সুদ সমান 168 টাকা, এটাকে ক্যাপিটাল আই ধরা হয়েছে। ধরি সময় সমান টি বছর। এখন আমরা জানি আই সমান PRT/100। আই সমান PRT/100 থেকে পাই 168 সমান 600 × 4 × T/100। কাটাকাটি করে এদিকটায় হলো 24T, এদিকে রইল 168। তাহলে বা টি সমান 168/24 সমান 7 বছর। উত্তর লিখবে অতএব নির্ণয় সময় 7 বছর। 5-এর দাগে 2-একটা দেখো, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3528 টাকা হবে। ধরি আসল সমান পি টাকা। এখন পি × 1 + r/100 টু দি পাওয়ার n, এই এনটা মানে হলো বছর বা সময়, সমান এ মানে হলো সুদাসল। তাহলে পি × 1 + r/100 টু দি পাওয়ার n সমান এ থেকে পাই বা পি সমান পি × 1 + 5/100 টু দি পাওয়ার 2 সমান 3528, বা পি × 1 + এই 5/100 কেটে হয় 1/20, পি × 1 + 1/20 হোল টু দি পাওয়ার 2 সমান 3528, বা পি × লসাগু করলে কি হয় 20 × 1 = 20, উপরে 20 + 1 নিচে 20 হোল টু দি পাওয়ার 2 সমান 3528, বা পি × 21/20 হোল টু দি পাওয়ার 2 সমান 3528, বা এদের বর্গ করলে হয় 441/400, পি × 441/400 সমান 3528, বা পি সমান 3528। এই বাঁ দিকের সংখ্যাটা ডান দিকে এলে উল্টে গুণ হয় 400/441, এটাকে 441 8 হয়, 8 400 3200 টাকা। তাহলে অতএব নির্ণয় আসল সমান 3200 টাকা। এরপরে দেখো তোমাদের জ্যামিতিগুলো আছে। 4-এর দাগের 1-একটা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। দেখো উপপাদ্যটা বই থেকেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা অধ্যায় 10 আর পৃষ্ঠা, এটার পৃষ্ঠা হচ্ছে 164 পৃষ্ঠা। তো প্রদত্ত কি, ঠিক যেভাবে পয়েন্ট করে লেখা আছে তোমরা এইভাবে পয়েন্ট করবে। প্রদত্ত মানে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তোমাকে প্রমাণ করতে হবে কোণ ABC প্লাস কোণ ADC সমান 2 সমকোণ। সম্পূরক মানে হলো 2 সমকোণ, এবং এর বিপরীত কোণগুলো কোণ BAD প্লাস কোণ BCD সমান 2 সমকোণ। এখন এখানে একটা অঙ্কন আছে, কি OA আর OC যোগ করলাম। প্রমাণটা কি ADC, এই যে ADC, এই যে গোল বৃত্তচাপটা ADC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি, দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC। কোন দিকটা, এদিকটা নয়, এদিকটা নয়, এই উপরের দিকটা, ঠিক আছে, এই উপরের দিকটা কোণ প্রবৃদ্ধ কোণ, এই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ AOC, এবং বৃত্তস্থ কোণ ABC। অতএব প্রবৃদ্ধ কোণ AOC সমান কি হলো 2 × কোণ ABC। মানে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কোণ AOC সমান 2 × কোণ ABC। তাহলে কোণ ABC সমান কি হবে 1/2 × প্রবৃদ্ধ কোণ AOC, এটা 1 নম্বর। আবার ABC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOC এই দিকটা, এটা ABC চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOC,
এবং বৃত্তস্থ কোণ কোনটা, এই উপর দিকটা ADC। এখন আগের মতন কোণ AOC সমান 2 ইন্টু কোণ ADC, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই কোণ AOC সমান 2 ইন্টু কোণ ADC, বা কোণ ADC সমান হাফ কোণ AOC। এটা 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর হতে কি পাই, কোণ ABC প্লাস কোণ ADC সমান হাফ প্রবৃদ্ধ কোণ AOC প্লাস হাফ কোণ AOC সমান হাফ প্রবৃদ্ধ কোণ, হাফটাকে কমন নেওয়া হলো, প্রবৃদ্ধ কোণ AOC প্লাস কোণ AOC, এই উপরের দিকের কোণ AOC আর নিচের দিকের কোণ AOC, এই টোটালটা যোগ করলে হয় কত, 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাই এখানে লেখা হলো হাফ ইন্টু 4 সমকোণ সমান 2 সমকোণ। ঠিক আছে, এই পর্যন্তই তোমরা লিখবে। এরপরে দেখো 4 দাগের 2টা, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তোমরা চলে যাবে তোমাদের পাঠ্যপুস্তকের 211 পৃষ্ঠায়। তো আমি উপপাদ্যটা বই থেকেই প্রমাণ করছি। প্রদত্ত মানে দেওয়া আছে, ঠিক যেভাবে দেখো, যেভাবে পয়েন্ট করে দেওয়া আছে তোমরা এরকমভাবে পয়েন্ট করবে। ঠিক আছে, তো প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু কি, দেখো এটা হচ্ছে অকেন্দ্রীয় একটা বৃত্তের বহিস্থ বিন্দু হচ্ছে P। অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে PA এবং PB দুটি কি করা হয়েছে, স্পর্শক টানা হয়েছে। স্পর্শক মানে হলো এই যে সরলরেখা দুটো বৃত্তের পরিধিতে একটা বিন্দুতে স্পর্শ করে বেরিয়ে যাবে, কখনোই বৃত্তের ভেতরে ঢুকবে না। তো দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে A এবং B, ও এ দেখো ও এ ও বি ও পি যুক্ত করায় PA ও PB সরলরেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে কোণ POA এবং POB কোণ উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে এই PA সমান PB আর POA সমান কোণ POB। প্রমাণ, PA ও PB স্পর্শক, PA এবং PB স্পর্শক এবং OA আর OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা কি জানি, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে অতএব OA লম্ব PA এবং OB লম্ব PB। POA এবং POB সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কোণ OAP, এ কোণটা কি হবে, এক সমকোণ। আবার কোণ OBP, এটাও এক সমকোণ। তাহলে OAP কোণ OBP প্রত্যেকে এক সমকোণ। আর অতিভুজ OP, এই যে দেখো এই বাহুটা, এই দুটো ত্রিভুজের মধ্যে তাহলে আমরা কি পেলাম, এইটা সমান পেলাম, এই কোণটা এক সমকোণ পেলাম, আর OP হচ্ছে সাধারণ। তাহলে OAP আর OBP এই ত্রিভুজ দুটি কি হলো, সর্বসম। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়, সমান হয়। তো এই ত্রিভুজ দুটি হলো সর্বসম। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে PA এবং PB। তাহলে অতএব PA সমান PB কি, PA সমান PB প্রমাণিত। আবার ত্রিভুজ দুটো সর্বসম হলে অনুরূপ কোণগুলিও সমান হয়। অতএব কোণ POA এবং কোণ POB সমান কি, সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পুনরায় উপপাদ্যগুলি বুঝিয়ে দেবো।